দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ যে কবিতাটি সিন্ধুপাড়ে, সেই সিন্ধুপাড়ে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখো, এই কবিতাটি রবীন্দ্রনাথের একটি অসাধারণ কবিতা। এই কবিতাটির আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা অবশ্যই করব। কবিতাটি ভীষণই বড়, মানে বড় বড় অনেক বড় কবিতাটি। তো যাই হোক, অনেক সময় লাগবে কবিতাটি আলোচনা করতে। আমি প্রতিটি লাইন ধরে ধরেই আলোচনা করব। তার আগে বলে রাখি, কবিতাটিতে কবি যে জীবন দেবতা, সেই জীবন দেবতা তাকে মানে রবীন্দ্রনাথকে স্বপ্নে এসে দেখা দিয়ে তাকে ডেকে নিয়ে গেছেন অনেক দূরে, এবং শেষ পর্যন্ত যখন রবীন্দ্রনাথ জানতে পারেন যেই নারীটি তাকে নিয়ে চলে গেছে সেটি জীবন দেবতা, তখন সেই নারীটিকে তিনি প্রণাম করে বলেছেন, এখানেও তুমি জীবন দেবতা। যাই হোক, কবিতাটি আমরা যখন ধীরে ধীরে পড়ব তখন আমরা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা জানতে পারবো রবীন্দ্রনাথ এই কবিতায় কি বলতে চেয়েছেন। অসাধারণ একটি কবিতা। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা এই কবিতার কয়েকটি লাইন দেখে নেই। পৌষ প্রখর শীতে জর্জর ঝিল্লি মুখর রাতি, নিদ্রিত পুরী নির্জন ঘর নির্বাণ দ্বীপ বাতি, অকাতর দেহে আছিনু মগন সুখ নিদ্রার ঘোরে, তপ্ত শয্যা প্রিয়ার মতন সোহাগে ঘিরেছে মোরে। আমরা জানি পৌষ মাসে যে শীতের রাত থাকে, সেই শীতের রাতে প্রচণ্ড শীত হয়, মানে তখন কুয়াশায় চারিদিক ভরে থাকে, ঝিল্লি মুখর রাত দেখা দেয়, মানে তখন একদম নিস্তব্ধ একটা পরিবেশ আমাদের সামনে ফুটে ওঠে। যখন নিদ্রিত পুরী নির্জন ঘর এরকম একটি পরিবেশ লক্ষ্য করা যায়, সেই সময় কবির ঘরের যে আলোটি, সেই আলোটিও বন্ধ হয়ে গিয়েছে। আমরা কবিকে এই সময় একটি গভীর তন্দ্রাচ্ছন্ন ঘুমে থাকতে দেখি। তখন কবির যে শয্যাটি, সেই শয্যাটি তার প্রিয়ার মতো, বা বলা চলে তার প্রেমিকার মতো তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে, এটি আমরা দেখতে পাই। এই কয়েকটি লাইন, মানে উপরে যে লাইনগুলি আমি বলেছিলাম প্রথমে, এইখানে এই কয়েকটি লাইনের মাধ্যমে শীতকালের একটি মনোমুগ্ধকর পরিবেশ, যখন আমরা ঘুমিয়ে থাকি খুবই নিদ্রা ভরে, সেই সময়কার পরিবেশের সাথে কবি নিজেকে তুলনা করেছেন। কবি বলেছেন তিনি যেন সেই সময় নিদ্রা ভরে শুয়ে রয়েছেন তার বিছানায়, এবং বিছানাটাই তার প্রিয়ার মতো বা প্রেমিকার মতো। পরবর্তী কয়েকটি লাইন দেখে নেই। হেনকালে হায় বাহির হইতে কে ডাকিল মোর নাম, নিদ্রা টুটিয়া সহসা চকিতে চমকিয়া বসিলাম, তীক্ষ্ণ শানিত তীরের মতন মর্মে বাজিল স্বর, ঘর্ম বহিল ললাট বাহিয়া রোমাঞ্চ কলেবর। কবি যখন বিছানায় নিদ্রারত অবস্থায় ছিলেন, তখন কে যেন কবির নাম ধরে ডেকেছেন। কবির নাম ধরে যখন কেউ বাইরে ডাকছেন, তখন কবি হঠাৎ করে বিছানায় জেগে উঠে বসে পড়েছেন। সেই যে আওয়াজটি ছিল, সেই আওয়াজটি তীক্ষ্ণ স্বরের মতো, বা বলা চলে তীরের মতো তার মর্মে গিয়ে আঘাত করেছে। সেই মুহূর্তে ঘর্ম বহিল ললাট বাহিয়া, অর্থাৎ তার সারা শরীর জুড়ে তিনি ঘামতে থাকলেন, মানে আওয়াজটি শুনে এত ভীত হয়ে পড়লেন, তারপর তিনি ঘামতে থাকলেন। এই পরিবেশটিকে, মানে যে পরিবেশটি সৃষ্টি হলো, এই পরিবেশটিকে অনেকটা রোমাঞ্চ কলেবর বা রোমাঞ্চ মায়ার সাথে কবি রবীন্দ্রনাথ তুলনা করেছেন। পরবর্তী লাইনগুলি আমরা আবার দেখে নিই। ফেলি আবরণ ত্যাজিয়া শয়ন বিরল বসন বেশে, দুরু দুরু বুকে খুলিয়া দুয়ার বাহিরে দাঁড়ানো এসে, দূর নদী পাড়ে শূন্য শ্মশানে শৃগাল উঠিল ডাকি,
মাথার উপরে কেঁদে উড়ে গেল কোন নিশাচর পাখি। যেহেতু শীতকাল ছিল, তার মধ্যে সারা শরীরটি তার ঘেমে গিয়েছে, তাই তিনি ঘুম থেকে উঠে তার যে শরীরের আবরণটি, সে আবরণটি খুলে ফেলে দেন। তিনি শয্যা ত্যাগ করেন এবং ধীরে ধীরে বিরল বসন বেশে অর্থাৎ সাদামাটা বস্ত্র পরিধান করে তিনি ধীরে ধীরে বাইরে এসে দেখেন যে কে তাকে ডাক দিয়েছে। এরপর তিনি শুনতে পেয়েছেন দূর নদী পানে শূন্য শ্মশানে যেন শিয়াল ডাকছে। যেহেতু অর্ধেক রাত ছিল, তাই শিয়ালের ডাক শ্মশানে তিনি শুনতে পেয়েছেন। আর ঠিক সেই সময় তার মাথার উপর দিয়ে নিশাচর পাখি উড়ে চলে যায়। সেই নিশাচর পাখি যেন কান্না করতে করতে উড়ে চলে যায়। পরবর্তী লাইনগুলি কয়েকটি আমরা দেখে নেই। দেখিনু দুয়ারে রমণী মূরতি অবগুণ্ঠনে ঢাকা, কৃষ্ণ অশ্বে বসিয়া রয়েছে চিত্রে যেন সে আঁকা। আর এক অশ্ব দাঁড়ায়ে রয়েছে পুচ্ছ ভূতল চুমে, ধূম্রবরণ যেন দেহ তার গঠিত শ্মশান ধূমে। পাখিটি যখন উড়তে উড়তে চলে গেল, তখন রবীন্দ্রনাথ দেখতে পেলেন যে একটি রমণী মূর্তি তার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ অশ্বে সে বসে রয়েছে, অর্থাৎ কালো ঘোড়ার ওপর সেই রমণী মূর্তিটি বসে রয়েছে। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো ছবির মধ্যে কোনো ঘোড়া এবং রমণীটি বসে রয়েছে, মানে একটি ছবির মতো তাদের দেখে মনে হচ্ছিল। আরেকটি ঘোড়াকে তিনি তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন, যার লেজটি ভূতলে চুমু খাচ্ছিল, অর্থাৎ তার লেজটি মাটির মধ্যে গড়াচ্ছিল, মানে মাটি পর্যন্ত তার লেজটি এত বড় লম্বা ছিল। সেই অশ্বটির গায়ের রং ছিল ধোঁয়ার রং, মানে মেটে কালার, এবং তার গোটা শরীরটি মনে হচ্ছিল যেন শ্মশানের ধুয়ো দিয়ে তৈরি। পরবর্তী কয়েকটি লাইন আমরা দেখে নেই। নড়িল না কিছু আমারে কেবল হেরিল আখির পাশে, শিহরি শিহরি সর্বশরীর কাঁপিয়া উঠিল ত্রাসে। পাণ্ডু আকাশে খণ্ডচন্দ্র হিমানীর গ্লানি মাখা, পল্লবহীন বৃদ্ধ অশ্বত্থ শিহরে নগ্ন শাখা। নীরব রমণী অঙ্গুলি তুলি দিল ইঙ্গিত করি, মন্ত্রমুগ্ধ অচেতন সম চরিনু অশ্ব পরি। যা কিছু দাঁড়িয়েছিল, মানে তার সামনে, কিছুই কিন্তু নড়ল না। শুধু একবার মাত্র তারা কবির দিকে তাকিয়ে নিল বা দেখে নিল। তারা দেখার সঙ্গে সঙ্গে কবির সর্বশরীর যেন কেঁপে উঠল বা সর্বশরীর যেন হিম হয়ে গেল। পাণ্ডু আকাশে বা খণ্ড আকাশে অর্ধচন্দ্র যেন হিমানীর ঠান্ডায় কাঁপছিল সেই সময়ে। তারপর পল্লবহীন অর্থাৎ কোনো শাখা প্রশাখাহীন একটি বৃদ্ধ অশ্বত্থ গাছকে কবি দেখতে পান, যেই অশ্বত্থ গাছের শিয়রে ছিল নগ্ন শাখা। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে রমণীটি অঙ্গুলি তুলে নির্দেশ দিল কবিকে বা রবীন্দ্রনাথকে। কিসের নির্দেশ দিল বলতো? সেই রমণীটি অঙ্গুলি তুলে নির্দেশ দিল কবিকে সেই যে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি, সেই ঘোড়াটিতে চড়ার জন্য। এবং রবীন্দ্রনাথ কোনো কিছু না বুঝেই, কোনো রকম চিন্তা ভাবনা না করেই সেই অশ্বটিতে গিয়ে চড়ে বসলেন। পরবর্তী কয়েকটি লাইন আমরা আবার দেখে নেই। বিদ্যুৎ বেগে ছুটে যায় ঘোড়া, বারেক চাহিনু পিছে, ঘরদ্বার মোর বাষ্প সমান মনে হলো সব মিছে। কাতর রোদন জাগিয়া উঠিল সকল হৃদয় ব্যাপে, কণ্ঠের কাছে সুকঠিন বলে কে তারে ধরিল চেপে।
পথের দুধারে রুদ্ধ দুয়ারে দাঁড়ায়ে সৌধ সারি, ঘরে ঘরে হায় সুখ সজ্জায় ঘুমাইছে নরনারী। কবি যখন অশ্বে আরোহণ করলেন সেই সময় ঘোড়াটি বিদ্যুৎ বেগে বা তীর বেগে ছুটতে আরম্ভ করলো। ঘোড়াটি যখন চলছিল প্রচণ্ড গতিতে তো চলছিল। কবি রবীন্দ্রনাথ পিছনে কয়েকবার ফিরে ফিরেও তাকিয়েছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন সব কিছুই যেন মিথ্যা, সব কিছুই যেন বাষ্পের মতো উড়ে উড়ে চলে যাচ্ছিল তার সামনে দিয়ে। তিনি কোনো কিছুকেই ধরতে পারছিলেন না। তখন কবি এভাবে প্রচণ্ড গতিতে চলে যাচ্ছিলেন ঘোড়ার পিঠে চড়ে, তখন তার হৃদয়ে প্রচণ্ড বেদনা বা রোদন তিনি অনুভব করলেন। কিন্তু যতই কবির হৃদয়ে রোদন বা কান্না উঠে আসুক না কেন, তার কণ্ঠ হতে সেই কান্না বা রোদন বের হয়ে আসলো না। কেউ যেন অদৃষ্ট হয়ে সেই কান্না চেপে ধরেছে। এবং কবি যাওয়ার সময় প্রচুর ঘর বাড়িকে তিনি তো ফেলে ফেলে থুয়ে যাচ্ছিলেন, মানে ঘর বাড়িগুলো স্পিডে তার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কবি মনে মনে চিন্তা করলেন, এই যে ঘর বাড়িগুলো চলে যাচ্ছিল, এখানে প্রচুর নরনারী এখন এই মুহূর্তে সুখ সজ্জায় ঘুমিয়ে রয়েছে। পরবর্তী লাইনগুলি আমরা দেখে নেই। নির্জন পথ চিত্রিত পথ, সারা নাই সারা দেশে, রাজার দুয়ারে দুইটি প্রহরী ঢুলিছে নিদ্রা বেশে। শুধু থেকে থেকে ডাকিছে কুকুর সুদূর পথের মাঝে, গভীর স্বরে প্রাসাদ শিখরে প্রহর ঘণ্টা বাজে। নির্জন পথ অর্থাৎ তিনি যখন যাচ্ছিলেন সেই সময়টিতে রাস্তায় কেউ ছিল না, মানে রাস্তাটি সম্পূর্ণ নির্জন ছিল। একেই তো শীতকাল, তার মধ্যে গভীর রাত, ফলতই নির্জন ছিল। পুরো পৃথিবী যেন সেই সময় নিদ্রারত রয়েছে, একথা কবির মনে হয়েছে। এছাড়াও যে দুটি প্রহরী ছিল সেই প্রহরী দুটিও ঘুমোচ্ছিল, মানে তারা ঘুমিয়ে ঘুমিয়ে ঢুলে ঢুলে পড়ছিল। এখানে একটি মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেছে এই প্রহরী দুটো মানে হচ্ছে রবীন্দ্রনাথ এবং সেই যে রমণীটি তারা। শুধুমাত্র কয়েকটি কুকুর থেকে থেকে ডাক দিচ্ছিল সেই সুদূর পথের মাঝখানে। আর সেই সময় দূরে কোথাও একটি প্রাসাদে ঘণ্টা বাজার শব্দ শোনা যায়। চলো তাহলে পরবর্তী কয়েকটি লাইন আবার দেখে নেই। অফুরান পথ অফুরান বাতি, অজানা নূতন ঠাই, অপরূপ এক স্বপ্ন সমান, অর্থ কিছুই নাই। কি যে দেখেছিনু মনে নাহি পড়ে, ছিল না কো আগা গোড়া, লক্ষ্যবিহীন তীরের মতন ছুটিয়া চলেছে ঘোড়া। কবি যে পথে চলছিল সেই পথ যেন অফুরান, সেই পথ যেন কোনোভাবেই কোনো মতেই ফুরোচ্ছিল না। সমস্ত কিছুই যেন কবির কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল, আর এই স্বপ্ন যেন কখনোই ফুরোচ্ছিল না। সেই স্বপ্নের কোনো অর্থ তিনি খুঁজে পাচ্ছিলেন না, এমনকি সেই স্বপ্নের তিনি যে কি দেখছিলেন সেটিও কবির কাছে স্পষ্ট ছিল না, মানে স্বপ্নটি আগাগোড়া তিনি কিছুই বুঝতে পারছিলেন না। একটি লক্ষ্যহীন তীর, মানে যখন কাউকে নির্দেশ করে তীরটি মারা হয় না, সে যখন শূন্যে একটি কোনো লক্ষ্য ছাড়াই সে যেমন তীর বেগে চলে যায়, তেমনি এই ঘোড়াটিও, মানে রবীন্দ্রনাথ বা রমণীটি যে ঘোড়াটির উপরে চড়ে রয়েছেন সেই ঘোড়াগুলিও যেন লক্ষ্যহীন তীরের মতো ক্রমাগত ছুটেই চলেছে, কোনো লক্ষ্য তাদের নেই। পরবর্তী লাইনগুলো আমরা আরেকবার দেখে নিই। চরণে তাদের শঙ্খ বাজে না, উড়ে নাকো ধূলি রেখা,
কঠিন ভূতল নাই যেন কোথা, সকলই বাষ্পে লেখা। মাঝে মাঝে যেন চেনা চেনা মতো মনে হয় থেকে থেকে, নিমেষ ফেলিতে দেখি না পাই, কোথা পথ যায় বেঁকে। আসলে ঘোড়া চললে তাদের পায়ের শব্দ তো পাওয়া যাবে, এবং তার সঙ্গে যে ধুলোবালি, সেই ধুলোবালি উড়বে। কিন্তু এখানে যে দুটি ঘোড়া চলছিল, সেই ঘোড়াগুলির কোনো পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল না, এবং সেই ঘোড়াগুলির পায়ের দ্বারা কোনো ধুলোবালিও উড়ছিল না। আসলে কি বলতো, ঘোড়াটি যখন মাটিতে চলবে তখনই তো আওয়াজ হবে বা ধুলো উড়বে। এই ঘোড়াগুলির পায়ে কোনো ভূতল ছিল না, তারা যেন বাষ্প দিয়ে উড়ছিল বা হাওয়াতে উড়ছিল। মাঝে মাঝে পথগুলিকে কবি রবীন্দ্রনাথের চেনা চেনা লাগছিল, আবার কখনো বা এই পথগুলি বেঁকে অদৃশ্য হয়ে যাচ্ছিল, সেই পথগুলিকে আর তিনি চিনতে পারছিলেন না। পরবর্তী কয়েকটি লাইন দেখে নিই। মনে হলো মেঘ, মনে হলো পাখি, মনে হলো কিশলয়, ভালো করে যেই দেখিবারে যাই, মনে হলো কিছু নয়। দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশে জুড়িয়া আমারই মনের ভুল। মাঝে মাঝে চেয়ে দেখি রমণীর অবগুণ্ঠিত মুখে, নীরব হৃদয় বসিয়া রয়েছে, প্রাণ কেঁপে ওঠে বুকে। ভয়ে ভুলে যাই দেবতার নাম, মুখে কথা নাহি ফুটে। হুহু রবে বায়ু বাজে দুই কানে, ঘোড়া চলে যায় ছুটে। মনে হলো মেঘ, মনে হলো পাখি, মনে হলো কিশলয়। অর্থাৎ কবির কখনো বা মনে হয়েছে মেঘ, কখনো বা কিশলয়, কখনো বা পাখি মনে হয়েছে। আবার ভালো করে যদি সেই জিনিসগুলোকে লক্ষ্য করেন তিনি, তখন তিনি দেখতে পান সেখানে কিছুই তো নেই, সবকিছুই অস্পষ্ট। দুই ধারে কি প্রাসাদের সারি, তরুর মূল। অর্থাৎ কবির সন্দেহ হয়েছে যে দুই ধারে যে তিনি যে পার করে আসলেন, দুই ধারে কি কোনো প্রাসাদপুরী ছিল। কখনো আবার মনে হয়েছে যে দুই ধারে কি কোনো গাছপালার শিকড় ছিল, আদৌ কি ছিল। কিন্তু তখনই আবার মনে হয়েছে যে এসব তো সবই ভুল, সবই মিথ্যে। তাই কবি চলবার পথে মাঝে মাঝে রমণীটির দিকে তাকিয়ে দেখছেন, এবং দেখতে পাচ্ছেন যে রমণীটি চুপ করে বসে আছেন, কারো সাথে কোনো কথা তো নেই, তিনি অন্য কোনো দিকে তাকাচ্ছেনও না, তিনি চুপ করে স্থির হয়ে বসে রয়েছেন। তাকে চুপ করে থাকতে দেখে কবির প্রাণ কেঁপে উঠছে। কবি যেন কোনো দেবতার নামও ভুলে যাচ্ছেন তাকে দেখে, মানে এতটাই তিনি ভীত হয়ে পড়ছেন। মুখে কোনো কথা বলতে পারছেন না, মানে রমণীটিও যেহেতু চুপচাপ, আর এদিকে হু হু করে ঘোড়াটি এগিয়েই চলছে। পরবর্তী লাইনগুলো দেখে নেই। চন্দ্র যখন আসতে নামিল, তখনও রয়েছে রাতি। পূর্ব দিকের অলস নয়নে মেলিছে রক্ত ভাতি। জনহীন এক সিন্ধু পুলিনে অশ্ব থামিল আসি। সম্মুখে দাঁড়ায়ে কৃষ্ণশৈল, গুহামুখ পরকাশী। চন্দ্র যখন অস্তে নামিল, অর্থাৎ ধীরে ধীরে চন্দ্র যখন অস্ত যেতে লাগলো এবং ভোর হতে শুরু করলো, সেই সময়ের কথা কবি এখানে তুলে ধরেছেন। পূর্ব দিকে যে আকাশ রয়েছে, সেখানে রক্তভাতি নয়নে সূর্য দেখা দিতে শুরু করেছে। যখনই ভোর হতে শুরু করেছে, তখনই জনহীন এক সিন্ধু পুলিনে সেই অশ্বটি এসে দাঁড়িয়ে গেল। যখন ঘোড়াটি এসে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে গেল, তখন কবি রবীন্দ্রনাথ তার সামনে একটি কালো শৈল গুহা মুখকে
দেখতে পেলেন? পরবর্তী কয়েকটি লাইন চলো দেখে নিই। সাগরে না শুনি জল কলরব, না গাহে উষার পাখি, বহিল না মৃদু প্রভাত পবন, বনের গন্ধ মাখি। অশ্ব হইতে নামিল রমণী, আমিও নামিনু নিচে, আধার বাদান গুহার মাঝারে, চলিনু তাহার পিছে। কবি যখন সেখানে গিয়ে পৌঁছন, মানে ঘোড়াটি যেখানে গিয়ে দাঁড়ালো, সেখানে তিনি কোনো সমুদ্রের জলকল্লোল বা কোনো মানুষের ধ্বনি বা কোনো মানুষের জল মানে কথাবার্তা তিনি শুনতে পাননি, বা সকালের পাখির ডাক বা সকালে পাখির গানও তিনি সেখানে শুনতে পাননি। বা অনেক সময় হয় না, সকালে আমরা ফুলের গন্ধ পাই, সেই সকালে বনের গন্ধ মেখে কোনো সুমিষ্ট গন্ধ, তাও কবি সেই জায়গায় লক্ষ্য করলেন না বা অনুভব করলেন না। সেই মুহূর্তে অশ্ব থেকে রমণীটি নেমে আসে এবং কবিও সেই রমণীটির সাথে সাথে অশ্ব থেকে নিচে নেমে এসে দাঁড়ায়। আর সেই অন্ধকারে গুহা মধ্যে সেই রমণীটি যখন চলতে শুরু করে, তখন কবি রবীন্দ্রনাথও সেই রমণীটির পিছন পেছন অন্ধকার গুহা মধ্যে প্রবেশ করেন। পরবর্তী লাইনগুলো চলো দেখে নেই। ভিতরে খোদিত উদার প্রাসাদ, শিলাস্তম্ভ পরে, কনক শিকলে সোনার প্রদীপ দুলিতেছে থরে থরে। ভিত্তির গায়ে পাষাণ মূর্তি চিত্রিত আছে কত, অপরূপ পাখি অপরূপ নারী, লতা পাতা নানা মতো। ভিতরে ঢুকে কবি দেখতে পান শিলাস্তরের মধ্যে বিভিন্ন নকশা খোদাই করা রয়েছে। কনক শিকলে সোনার প্রদীপ, অর্থাৎ সোনার শিকল দিয়ে সোনার প্রদীপকে সেই অন্ধকার গুহা মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেই গুহার মধ্যে বিভিন্ন পাখি, নারী, লতাপাতা, বিভিন্ন ধরনের নকশা বা কারুকার্য করা রয়েছে পাথরে। পরবর্তী লাইনগুলো চলো দেখে নেই কয়েকটি। মাঝখানে আছে চাঁদোয়া খাটানো, মুক্তা ঝালরে গাথা, তারি তলে মণি পালঙ্ক পড়ে, অমল শয়ন পাতা। তারি দুই ধারে ধূপাদার হতে উঠিছে গন্ধ ধূপ, সিংহবাহিনী নারীর প্রতিমা দুই পাশে অপরূপ। কবি বলেছেন, তারপর তিনি লক্ষ্য করেছেন সেই যে গুহা মধ্যে একটি বড় আকারের চাঁদোয়া টাঙানো রয়েছে। চাঁদোয়া মানে তো বুঝতেই পারো, উপরে একটু সিলিং টাইপের যে চাঁদোয়া টাইপের হয় সেগুলো। সেই চাঁদোয়ার মধ্যে মণিমুক্তা খচিত বিভিন্ন রত্ন বসানো ছিল, আর তার উপরে মণি পালঙ্ক গাঁথা ছিল। আর তার দুধারে ধূপের আধার হতে, মানে যে পাত্রটা রয়েছে ধূপের, সেই ধূপের আধার হইতে ধূপের গন্ধ বের হচ্ছে বা ধোঁয়া বের হচ্ছিল। এবং সিংহ বাহিনী নারী প্রতিমা দুপাশে অপরূপ সাজে সেখানে বসানো ছিল, যা খুব সুন্দর শোভা পাচ্ছিল সেখানে। পরবর্তী লাইনগুলো চলো দেখে নেই। নাহি কোনো লোক, নাহি কো প্রহরী, নাহি হেরি দাস দাসী, গুহা গৃহতলে তিলেক শব্দ হয়ে ওঠে রাশি রাশি। নীরবে রমণী আবৃত বদনে বসিলা শয্যা পরে, অঙ্গুলি তুলি ইঙ্গিত করি পাশে বসাইল মোরে। হিম হয়ে এলো সর্বশরীর, শিহরে উঠিল প্রাণ, শোণিত প্রবাহে ধ্বনিতে লাগিল ভয়ের ভীষণ তান। কবি যেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে, মানে গুহা মধ্যে, তিনি দেখতে পান সেখানে নেই কোনো প্রহরী, নেই কোনো নরনারী, নেই কোনো দাস দাসী। সেখানে যদি সামান্য একটি শব্দ হয়,
পিন ড্রপ সাইলেন্স ছিল সেখানে। সামান্য একটু শব্দ হলেই রাশি রাশি শব্দ সেখানে তৈরি হচ্ছিল, মানে ইকো হচ্ছিল সেই জায়গাটাতে। কবি রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন ফাঁকা জায়গা দেখবা তোমরা সাধারণত ঘরগুলোতে, ফাঁকা যে ঘরগুলো থাকে সেখানে তোমরা আওয়াজ করলে আওয়াজটা কেমন ইকো হয়, ঠিক সেইরূপ সেই জায়গাটাতে পিন ড্রপ সাইলেন্স ছিল। তারপর দেখা যায় যে রমণীটি এতক্ষণ চুপচাপ ছিল সে আবৃত বসনে একটি শয্যার উপর গিয়ে বসে পড়ল। তারপর সেই রমণীটি আঙ্গুলের ইঙ্গিত দিয়ে কবি রবীন্দ্রনাথকে তার পাশে এসে বসতে বললেন। তখন কবি রবীন্দ্রনাথ তার পাশে গিয়ে বসলো। তখন রবীন্দ্রনাথের ভয়ে সর্বশরীর ঠান্ডা হয়ে গেল, তার সাথে সাথে সারা শরীরে শিহরণ দিয়ে উঠল এবং সারা শরীরে রক্ত দিয়ে তার ভয় প্রবাহিত হতে লাগলো। পরবর্তী লাইনগুলো চলো দেখে নেই। সহসা বাজিয়া বাজিয়া উঠিল 10 দিকে বীণা বেণু, মাথার উপরে ঝরিয়া ঝরিয়া পড়িল পুষ্প রেণু, দ্বিগুণ আভায় জ্বলিয়া উঠিল দ্বীপের আলোক রাশি, ঘোমটা ভিতরে হাসিল রমণী মধুর উচ্চ হাসি, সে হাসি ধ্বনিয়া ধ্বনিয়া উঠিল বিজন বিপুল ঘরে, শুনিয়া চমকি ব্যাকুল হৃদয়ে কহিলাম জোর করে, আমি যে বিদেশী অতিথি আমায় ব্যথিও না পরিহাসে, কে তুমি নিদয় নীরব ললনা কোথায় আনিল দাসে। যখন কবি এবং রমণী দুজন মিলে সেই শয্যার উপরে বা বিছানার উপরে বসে রইল, তখন চারিদিকে হঠাৎ করে বেজে উঠল বীণা রেণু। চারিদিকে বেজে উঠল বীণা বেণু। তখন তার মাথার উপরে ঝরে পড়ল অনেক ধরনের ফুল। তার সাথে সাথে সেই অন্ধকার ঘরটির মধ্যে প্রচুর পরিমাণে দীপ জ্বলে উঠতে দেখলেন কবি রবীন্দ্রনাথ। আর সাথে সাথে সেই ঘোমটা পরা যে রমণীটি তার পাশে বসেছিল সেই রমণীটি উচ্চস্বরে হাসতে শুরু করলো। যেহেতু বলেছিলাম সেই ঘরটি ছিল সাইলেন্স, তাই তার হাসিটি বারবার যেন এই ঘরটির মধ্যে ইকো হতে লাগলো, মানে উচ্চ হাসিটি আরো প্রচন্ড পরিমাণে বাঁচতে লাগলো কবির কানে। সাথে সাথে কবি ব্যাকুল হৃদয়ে সেই রমণীকে জোর হাত করে বললেন, আমি যে বিদেশি অতিথি আমাকে নিয়ে পরিহাস করো না। তুমি কে নীরব ললনা, আমাকে কোথায় নিয়ে আসলে। পরবর্তী লাইনগুলো দেখে নেই। অমনি রমণী কনক দণ্ড আঘাত করিল ভূমে, আধার হইয়া গেল সে ভবন রাশি রাশি ধূপ ধুমে, বাজিয়া উঠিল শতেক শঙ্খ হলু কলরব সাথে, প্রবেশ করিল বৃদ্ধ বিপ্র ধান্য দূর্বা হাতে। তার কথা শুনে যখন সেই রমণী কনকদণ্ড মাটিতে আঘাত করল, তখন সেই জায়গাটি আবার অন্ধকার হয়ে গেল এবং সাথে সাথে রাশি রাশি ধুয়ো তৈরি হতে লাগলো। বেজে উঠতে লাগলো কয়েকটি শঙ্খ একত্রিতভাবে বা একসাথে, এবং বৃদ্ধ বিপ্র একসাথে ধান্য দূর্বা হাতে সেই জায়গাতে প্রবেশ করলো। এটি আমরা লক্ষ্য করি। পরবর্তী লাইনগুলো চলো দেখে নিই। পশ্চাতে তার বাঁধি দুই সার কিরাতনা নারীর দল, কেহ বা মালা কেহ বা চামর কেহ বা তীর্থ জল, নীরবে সকলে দাঁড়ায় রহিল বৃদ্ধ আসনে বসি, নীরবে গণনা করিত লাগিল গৃহতলে খড়িকষি, আঁকিতে লাগিল কত না চক্র কত না রেখার জাল,
গণনার শেষে কহিল, এখন হয়েছে লগ্নকাল। শয়ন ছাড়িয়া উঠিল রমণী, বদন করিয়া নত। আমিও উঠিয়া দাঁড়াইনু পাশে, মন্ত্র চালিত মতো। নারীগণ সবে ঘেরিয়া দাঁড়ালো, একটি কথা না বলি। দোহাকার মাঝে ফুলদল সাথে, বরশি লাজাঞ্জলি। বৃদ্ধ বিপ্র ঘরে প্রবেশ করলে তার সাথে বা তাদের সাথে দুই দল নারীর দল ঘরে প্রবেশ করলো। তারা কেউ মালা, কেউ চামর, কেউ বা তীর্থ জল নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে সবাই নীরবে দাঁড়িয়ে থাকে এবং বৃদ্ধটি এসে তখন বসেন। বৃদ্ধটি যখন সেখানে বসলেন, তারপর তিনি ঘরের মধ্যে খড়ি দিয়ে কিছু একটা চিহ্ন বা নকশা তিনি আঁকতে বসলেন। তিনি জ্যোতিষীদের মতো অনেক ধরনের চক্র, জাল ইত্যাদি আঁকতে শুরু করলেন। গণনার শেষে তিনি বললেন, এখন হয়েছে লগ্নকাল। এ কথা শোনা মাত্রই সেই রমণীটি উঠে দাঁড়ালো। এতক্ষণ রমণীটির মুখ নিচু করেছিল, মানে রমণীটি ঘোমটা দিয়ে তার মাথাটি ঢাকা ছিল। এবং এই রমণীকে উঠতে দেখে কবি রবীন্দ্রনাথও সেখান থেকে উঠে দাঁড়ালো, মানে বসেছিল তো সেখান থেকে উঠে দাঁড়ালো। সাথে সাথে সমস্ত যে মেয়েরা ছিল তারাও কোনরূপ কথা না বলে তাদের ঘিরে দাঁড়ালো, মানে ঘিরে দাঁড়ালো। এবং মেয়েরা যে ঘিরে দাঁড়ালো তারা হাতে হাতে সাথে সাথে ফুলের দল, মানে প্রচুর পরিমাণে ফুল বর্ষণ করতে লাগলো। পরবর্তী লাইনগুলো দেখে নেই। পুরোহিত শুধু মন্ত্র পড়িল, আশিস করিয়া দোহে। কি ভাষা কি কথা কিছু না বুঝি, দাঁড়ায়ে রহিনু মোহে। অজানিত বধূ নীরবে সপিল, শিহরিয়া কলেবর। হিমের মতন মোর করে তার, তপ্ত কোমল কর। চলি গেল ধীরে বৃদ্ধ বিপ্র, পশ্চাতে বাঁধি সার। গেল নারী দল মাথায় কক্ষে, মঙ্গল উপাচার। তখন সেই বৃদ্ধটি রমণী ও কবি রবীন্দ্রনাথকে শুদ্ধ করতে শুরু করলেন মন্ত্র পড়ে। তিনি যে কি বললেন, তিনি যে কি ভাষা বললেন তা তারা কেউ বুঝতে পারল না। শুধু তারা দাঁড়িয়ে থাকলো মোহে। সেই সময় সেই বধূটি বা রমণীটি তার হাতে নিজের হাত সঁপে দিয়েছিল। কবি রবীন্দ্রনাথ তখন উপলব্ধি করতে পারেন শীতে তার হাতটি যে ঠান্ডা হিম হয়ে রয়েছিল, সেই ঠান্ডা হাতের উপর রমণীটির সেই উত্তপ্ত বা উষ্ণ হাত এসে পড়েছে। তারপর দুজনকে মিলিত করে দিয়ে সেই বৃদ্ধটি সেখান থেকে চলে যায় এবং তার সাথে সাথে নারীর দলও সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী লাইনগুলো চলো দেখি। শুধু এক সখী দেখাইল পথ, হাতে লয়ে দীপখানি। মোরা দোহে পিছে চনিনু তাহার, কারো মুখে নাহি বাণী। কত না দীর্ঘ আধার কক্ষ, সভয়ে হইয়া পার। সহসা দেখিনু সম্মুখে কোথায়, খুলে গেল এক দ্বার। কি দেখিনু ঘরে কেমনে কহিব, হয়ে যায় মনোভুল। নানা বরণের আলোক সেথায়, নানা বরণের ফুল। একটি লাইন মিসিং আছে এখানে, সরি। তারা চলে যাওয়ার পর একটি সখী দীপ নিয়ে কবি রবীন্দ্রনাথ ও রমণীটিকে পথ দেখালো। তার সাথে দুজন চললো, মানে পিছন পিছন। সে দীপ নিয়ে সামনে সামনে যাচ্ছে, তারা পিছন পিছন যাচ্ছে। তাদের কারো মুখে কোনো কথা নেই, দুজনেই নীরব। কত বড় একটি ঘরের মধ্য দিয়ে তারা পার হচ্ছেন এবং সেই ঘরটি ছিল অন্ধকার, সেটি রবীন্দ্রনাথ বুঝতে পারেন। হঠাৎ করে সেই অন্ধকার ঘরের মধ্যে একটি দ্বার
তার সামনে খুলে যায়। সেই ঘরের মধ্যে কি যে তিনি দেখলেন তা তিনি মনেই করতে পারলেন না। তখন তিনি দেখলেন নানা বর্ণের ফুল, নানা বর্ণের আলো সেখানে ছড়িয়ে পড়ছে। পরবর্তী লাইনগুলো চলো দেখে। কনকে রজতে রতনে জড়িত বসন বিছানা কত, মণিবেদিকায় কুসুম শয়ন স্বপ্ন রচিত মতো, পাদপীঠ পরে চরণ প্রসারী শয়নে বসিলা বধূ, আমি কহিলাম সব দেখিলাম তোমারে দেখিনি শুধু। যেই জায়গায় গিয়ে তিনি পৌঁছলেন বা তারা পৌঁছলেন সেখানে কনকে রজতে রতনে জড়ানো বিছানা তিনি দেখতে পান। সেগুলিকে দেখে মনে হচ্ছিল যেন মণি বেদিকায় কুসুম শয়ান শয্যার মতো। এই বিছানাগুলি এত সুন্দর যে সেগুলিকে রত্নখচিত কোনো বিছানার মতো তার মনে হচ্ছিল। তখন দেখা যায় সেই রমণীটি সেই বিছানায় গিয়ে বসেন। কবি রবীন্দ্রনাথ তখন বলেন, সবই তো দেখলাম, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকেই তো এখনো আমি দেখলাম না, তোমার মুখ তো আমি দর্শন করলাম না। পরবর্তী লাইনগুলো চলো। চারিদিক হতে বাজিয়া উঠিল শত কৌতুক হাসি, শত ফোয়ারায় উছছিল যেন পরিহাস রাশি রাশি, সুধীরে রমণী দুবাহু তুলিয়া অবগুণ্ঠন খানি, উঠায়ে ধরিয়া মধুর হাসিল মুখে না কহে বাণী। এখানেও এক লাইন মিসিং রয়েছে। তখন চারিদিক থেকে বেজে উঠল শত কৌতুক হাসি, অর্থাৎ কৌতুক হাসির একটা শব্দ তখন চারিদিক থেকে ধ্বনিত হতে শুরু হলো। শত ফোয়ারার মতো উছলে উছলে উঠল যেন সেই পরিহাস হাসি। আসলে কবি চিনতে পারেননি বলেই এত হাসি চারিদিক থেকে ধ্বনিত হতে দেখা দিয়েছে। অর্থাৎ এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হচ্ছে। এরপর সেই রমণী তার দু বাহু তুলে মানে এভাবে তার ঘোমটাটি তুলে দিল এবং মধুর হাসি হাসলো কোনো কথা না বলে। পরবর্তী লাইনগুলো চলো দেখে নেই। চকিত নয়নে হেরি মুখ পানে পরিনু চরণ তলে, এখানেও তুমি জীবন দেবতা কহিনু নয়ন জলে, সেই মধুমুখ সেই মৃদু হাসি সেই সুধাভরা আখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে চিরদিন দিলে ফাঁকি, খেলা করিয়াছে নিশিদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিল পুনঃ সেই পরিচিত মুখে। এই মাত্র সেই মহিলাকে কবি দেখতে পেলেন, সাথে সাথে তার চরণ তলে কবি নিজেকে অর্পণ করলেন। তিনি বলেছেন, এখানেও তুমি জীবন দেবতা। সঙ্গে সঙ্গে কবির নয়ন হতে জল বেরিয়ে আসতে দেখি আমরা। এই যে জীবন দেবতা, তার মধু মুখ, মৃদু হাসি, সেই সুধা ভরা আখি কবি দেখতে পেলেন। যে জীবন দেবতা কবিকে চিরদিন হাসালো, কাঁদালো, আবার ফাঁকি দিল, এই জীবন দেবতাই কবির সাথে সর্বদা খেলা করেছে আর সুখ দুঃখে সব সময় থেকেছে। আর এই জীবন দেবতাই এই অজানাপুরে এসে দেখা দিল কবিকে নতুন ভাবে, নতুন পরিচয়ে। তাই কবি সেই পরিচিত মুখ দেখে তার পায়ে নিজেকে অর্পণ করে দিলেন। পরবর্তী শেষ কয়েকটি লাইন, মানে এটাই শেষ কয়েকটি লাইন আমরা দেখে নেই। কমল কোমল চরণ কমলে চুমিনু বেদনা ভরে, বাধা না মানিয়া ব্যাকুল অশ্রু পড়িতে লাগিল ঝরে, অপরূপ তানে ব্যথা দিয়ে প্রাণে বাজিতে লাগিল বাঁশি, বিজন বিপুল ভবনে রমণী
হাসিতে লাগিল হাসি। কবি এসব দেখে তার কোমল চরণে চুমু দিয়েছেন স্নেহ ভরে। কোনো বাধা মানল না সেই সময় তার চোখের জল। এখন অনবরত কবির ব্যাকুল অশ্রু ঝরে পড়তে লাগলো। অপরূপ তানে অর্থাৎ অপরূপ বাঁশিতে ব্যথা দিয়ে কবির প্রাণে বাঁশি বাজতে লাগলো। এই সময় সেই নির্জন এলাকায় বিপুল ভবনে সেই যে রমণী বা জীবন দেবতা তিনি হাসতে লাগলেন। কবিতাটি এখানেই শেষ। কবিতাটি অনেক বড়, জানি তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তোমরা বারবার চেষ্টা করবে বোঝার, কারণ আমি তো প্রতিটি লাইনই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। আরো দু একটি কথা বলে নিচ্ছি, দাঁড়াও। কবি এই পুরো কবিতায় স্বপ্নের মধ্যে পুরো জীবনকে অতিক্রম হতে দেখেছিলেন। সাধারণত আমরা জানি সিন্ধু পাড়ে কথাটির অর্থ হলো সমুদ্রের পাড়ে, কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাই আমাদের মৃত্যুর পর আমরা যে সমুদ্রের পাড়ে বা জীবন সায়ান্নে এসে পৌঁছই, তখন আমাদের মনের গভীরতা আরো ব্যাপকভাবে আমাদের হৃদয়কে দোলা দিয়ে যায়। দেখো, সিন্ধু পাড়ে কবিতাটির বিষয়বস্তু এটুকুই ছিল, আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিলাম। এরপর আমি এই কবিতাটির এমসিকিউ কয়েকটি প্রশ্ন নিয়ে, 10-12টা হবে, কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলো পারবে তোমরা। আমি যে কবিতাটি বুঝালাম তারপরে প্রশ্নগুলো পারাটাই তোমাদের স্বাভাবিক। চলো তাহলে প্রশ্নগুলো দেখে এই ভিডিওটা শেষ করে দিই আমরা এখানে। সিন্ধু পাড়ে কবিতাটি কত সালে রচিত হয়? অপশনগুলি হলো ফাল্গুন 1303, ফাল্গুন 1301, 20 ফাল্গুন 1302। সঠিক উত্তর 20 ফাল্গুন 1302। সিন্ধু পাড়ে কবিতাটি কতগুলি স্তবকে বিভক্ত? অপশনগুলি হলো 5টি, 4টি, 3টি। সঠিক উত্তর 5টি। সিন্ধু পাড়ে কবিতার শেষ ছত্র লেখো। অপশনগুলি হলো অপরূপ তানে ব্যথা দিয়ে প্রাণে, বিজন বিপুল ভবনে, ললনা হাসিতে লাগিল হাসি। বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি। সঠিক উত্তর বিজন বিপুল ভবনে রমণী হাসিতে লাগিল হাসি। মাথার উপরে কেঁদে উড়ে গেল কোন পাখি? অপশনগুলি হলো নিশাচর, নিশি, অন্ধ। সঠিক উত্তর নিশাচর। কাতর রোদন জাগিয়া উঠিল সকল হৃদয় ব্যাপী কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, সিন্ধু পাড়ে, উর্বশী। সঠিক উত্তর সিন্ধু পাড়ে। এখানেও তুমি জীবন দেবতা কহিনু নয়ন জলে কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, সিন্ধু পাড়ে, উর্বশী। সঠিক উত্তর সিন্ধু পাড়ে। সিন্ধু পাড়ে কবিতায় কোন কালের উল্লেখ রয়েছে? অপশনগুলি হলো শীতকাল, হেমন্তকাল, বর্ষাকাল। সঠিক উত্তর শীতকাল। সিন্ধু পাড়ে কবিতায় কোন মাসের উল্লেখ আছে? অপশনগুলি হলো পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস। সঠিক উত্তর পৌষ মাস। জনহীন ড্যাশ সিন্ধু পুলিনে অশ্ব থামিল আসি। অপশনগুলি হলো 1, 2, 3। সঠিক উত্তর 1। সিন্ধু পাড়ে কবিতার প্রথম ছত্র লেখো। অপশনগুলি হলো পৌষ প্রখর জর্জর ঝিল্লি মুখর, নিদ্রিতপুরী নির্জন ঘর নির্বাণ দ্বীপ, পৌষ প্রখর শীতে জর্জর। সঠিক উত্তর পৌষ প্রখর শীতে জর্জর। সিন্ধু পাড়ে কবিতাটি কোথায় রচিত হয়? অপশনগুলি হলো কলিকাতা, শিলাইদহ, জোড়াসাঁকো। সঠিক উত্তর জোড়াসাঁকো, কলিকাতায়।